প্রথম দিন যখন ল্যান্ড করেছি তখন আমার খুব ভালো লেগেছে ঠান্ডাটা, কিন্তু তারপর যখন আমি শ্যুট করছি অবভিয়াসলি আমাদের তো কস্টিউমস থাকে। আমরা তো মানে যেরকম নর্মালি থার্মালস পরে থাকবো বা আম, মানে কস্টিউমের অনুযায়ী আমাদেরকে জামা পরতে হয়, মানে ঠান্ডার অনুযায়ী নয়। তো অবভিয়াসলি শর্ট কাটার মাঝখানে আমরা উই আর র্যাপিং আওয়ারসেলভস আপ, কিন্তু তারা মানে অনেক আউটডোর শট আছে যেখানে আমরা প্রচণ্ডই কাঁপছিলাম। এবং আমাদের ওই মানে অ্যাক্টার্স একটা সেন্স থাকে না, যে অ্যাকশন অ্যান্ড কাটের মধ্যে আমাদের পুরো বডিলি ফাংশনটা মানে স্টপ করে দিতে হয়, তো সেইটা করতে হয়েছে, কিন্তু সেটা খুব মজাভাবেই করেছি। সো মানে ধরো কোনো শট একটা পয়েন্টে বেশি মানে হয় না অনেক সময় ইউর টেকিং মন্তাজ শট, সো ইউর জাস্ট টেকিং অ্যান্ড টেকিং, মানে কাট সেরকমভাবে আমাদের মানে নির্দেশ দেওয়া হচ্ছে না কাটটা, কারণ ভালো লাগছে দেখতে। কিন্তু একটা পয়েন্টের পর আমরা বলতাম যে এবার এবার চলো কাটি, এবার কাঁপতে শুরু করে দেবো স্ক্রিনে। সো এইগুলো হয়েছে, বাট খুব খুব আই থিঙ্ক আমরা অনেক ছুটোছুটি করে শুটিং করেছি, কিন্তু একদমই মনে হয়নি যে আমরা খুব খেটে শুটিং করছিলাম। আমাদের মানে মজার ছলে আমরা ফিশ অ্যান্ড চিপস খেয়েছি, আমরা একটা উইন্ডসারে গিয়ে শ্যুট করছিলাম, তো ওখানে গিয়ে আমরা সবাই মিলে ফিশ অ্যান্ড চিপস খেয়েছি। আমরা যেদিন লন্ডনে শ্যুট করতে গিয়েছিলাম, আমরা ফেরত আসার সময় পুরো লন্ডন মেট্রোতে গান বাজনা করতে করতে গিয়েছি, সেই গান বাজনা যে করছিলাম সেগুলো শ্যুটও করা হয়ে গেছে প্রচণ্ড ন্যাচারালভাবে। তো আই থিঙ্ক যেহেতু আমরা এত ন্যাচারালি করার চেষ্টা করেছি স্ক্রিনে, আমাদের বিহাইন্ড দ্য সিনসও সম্পর্কটা খুব ন্যাচারালি ডেভেলপ করেছে। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। হয়তো অনেক বেশি সিম্পলিস্টিক, মানে তার সোশ্যাল ব্যাকগ্রাউন্ড আমার থেকে ম্যাচ করে না, কিন্তু অ্যাট হার্ট ও প্রচণ্ড একজন প্যাশনেট মেয়ে মুন্নি, যে প্রচণ্ড ভালোবাসে, অন্নপূর্ণাকে চোখে হারায়। আর বয়সটা কম, তো একটা অভিমানও আছে, বুঝতে পারছে যে তার পাসপোর্ট নেই, কিন্তু ওরও যেতে ইচ্ছে করছে। এবার সেটা কিভাবে কি হয় সেটা বুঝতে পারে, মানে শি হ্যাজ আ রেঞ্জ অফ ইমোশনস। মানে তুমি ধরো আমাদের বাড়িতে যদি কেউ হাউস হেল্প, যার থেকে আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি, দে বিকাম লাইক ফ্যামিলি, রাইট? আই হ্যাভ হ্যাড আ লট অফ দেম ওরমভাবে, যে আমার ফ্যামিলির মতো হয়ে গেছে, ছোটোবেলা থেকে বড় করেছে। তারপরে তাদের বিয়ে হয়ে যাওয়ার সময় আমার প্রচণ্ড কষ্ট হয়েছে, ওরকম একটা ব্যাপার, বা অন্য কোনো কাজে চলে যাচ্ছে যখন। তো এটা কিন্তু ওরকম নয়, মানে অফকোর্স বন্ডটা আছে, কিন্তু ও আর কোথাও যেতে চায় না, ও মা হিসেবে মেনে নিয়েছে অন্নপূর্ণাকে। আর যেহেতু মা হিসেবে মেনে নিয়েছে, যতই সে মনে ওর রাগ হোক মায়ের ওপর, আমাদের তো সবার রাগ হয় মাঝে মধ্যে মায়ের ওপর, কিন্তু সেই রাগটা বেশি দিন টিকবে না, সেই রাগটা পরে চিন্তাতে পরিণত হয়ে যাবে বা অন্য কোনো ইমোশনে পরিণত হয়ে যাবে, কিন্তু নেগেটিভিটিতে থাকবে না। অ্যান্ড শি ইজ অলওয়েজ অলওয়েজ দেয়ার ফর হার। যদি আর কেউ নাও থাকে, ওর রক্তের সম্পর্ক নেই, তাও মা হিসেবে মানে, সেইটা কিন্তু অলওয়েজ বুঝিয়ে দেয় মুন্নি। ভুলে থাকা যায়, প্রবাসীরা ফিরবে সবাই ঘরের ঠিকানায়। মা, ও মা, তুমি এলে ঘরে ফিরে মন। ও মা, ও মা, আর ঘরে ফিরে প্রিয়জন। মা, ও মা, তুমি এলে ঘরে ফিরে মন। ও মা, ও মা, আর ঘরে ফিরে প্রিয়জন। আমি অন্নপূর্ণা মুভিতে অন্নপূর্ণার যে টাইটেল ট্র্যাকটা, সাবাস অন্নপূর্ণা গানটির নাম, সেই গানটি আমি গেয়েছি, এবং এই গানটি শুদ্ধদার কম্পোজিশনে, এত সুন্দর একটা এনার্জেটিক একটা কম্পোজিশন, খুব ভালো লেগেছে গানটা গেয়ে, প্রথম কথা। এবং অন্নপূর্ণা বলতেই প্রথম যে ওয়ার্ডটা মাথায় আসে সেটা হলো মেয়ে, এবং মেয়ে বা মা, সেই মা বা মহিলা বা মেয়েকে নিয়ে এই ফিল্মটি, তার জন্য আরও বেশি ভালো লাগছে যে আমি এত ইন্সপায়ারিং একটা মুভিতে গান গাইতে পেরেছি। তো সব কিছু নিয়ে খুবভাবে এক্সাইটেড, ভালো লাগা আছে। একদম নিশ্চয়ই। সাবাস অন্নপূর্ণা, এ খুশির এক ঝরনা। সাবাস অন্নপূর্ণা, এ খুশির এক ঝরনা। ভীষণ ভালো, সবাই এত ভালো কাজ করেছে, সিঙ্গার্সরাও দুর্দান্ত, সোমলতা দিয়ে, অঙ্কিতা, ইমন দিয়ে, এভরিওয়ান। তারপর তো ব্রিলিয়ান্ট অ্যাক্টার্স সবাই, আলাদা করে কিচ্ছু বলার নেই, খুব এক্সাইটেড। আমাকে একটু অন্যভাবে পেতে চলেছে, অন্যভাবে মানে হচ্ছে আমি
সবাই বলছে না নিজের রক্ত তোমাকে বুঝলো না, আমি খুব একটা মানে গুড গার্ল নই এই ছবিতে। তো মাকে ভীষণ অজান্তেই আনইনটেনশনালি আমি বলবো দুঃখ কষ্ট দিয়ে ফেলি, আমরা সবাই কখনো কখনো দিয়ে ফেলি। আমি আমার ক্যারেক্টারটাকে সবসময় সাপোর্ট করার চেষ্টা করব কোনো না কোনোভাবে। আমার মনে হয় সব মানুষের মধ্যেই ওই গ্রে শেড কোথাও না কোথাও থাকে, কারোর একটু বেশি কম কিছু একটা। তো সব মিলিয়ে এই চরিত্রটা সিচুয়েশনে পড়ে তারপর মা মেয়ের কি আবার মিল হয় এবং কোথায় গিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিংস হয় সেটা তো দেখার জন্য 18 তারিখ হলে যেতে হবে। 18 তারিখ থেকে আমরা আসছি আপনাদের কাছের প্রেক্ষাগৃহে, সপরিবারে যান। যারা যারা মায়ের কাছ থেকে অনেকটা দূরে থাকেন তারা খুব বেশি করে এই ছবিটা রিলেট করতে পারবেন। সব মিলিয়ে সুপার এক্সাইটেড। বলবো যে পয়লা বৈশাখ নতুন বছর খুব ভালো করে কাটান, সুস্থ থাকুন, ভালো খাওয়া দাওয়া করুন, পরিবারের সঙ্গে আরেকটু বেশি বেঁধে বেঁধে থাকুন, মায়ের যত্ন নিন, বাবার যত্ন নিন এবং পারলে 18 তারিখ 18 এপ্রিল অন্নপূর্ণা রিলিজ করছে, হলে এসে দেখুন। থ্যাংক ইউ। শুধু সিনেমার ক্ষেত্রে নয়, আমার মনে হয় মাকে নিয়ে গল্প নয়, মাকে নিয়ে কথাই আমরা খুব কম বলি। আমরা সব কিছু এক্সপেক্ট করি মায়েদের কাছ থেকে, বাট তাদের ব্যাপারে কথা হয় না। দিস ইজ হাউ আওয়ার সোসাইটি ইজ। তো আমি নিজের মায়ের ক্ষেত্রেও যদি বলি, আমার মা পিএইচডি করছিলেন, ওনার ফাইনাল পেপার ছিল, আর ওই সময় ওনার বোধহয় যেটা স্টাইপেন্ড পেতেন উনি, স্কলারশিপ 3,500 টাকা ফর 3 মান্থস ছিল, উইচ ওয়াজ হিউজ ওই সময়। মানে আমার বাবা চাকরিতে তার অনেক পরে এসেছেন, তখন 650 টাকা মাইনে ছিল। সো ইট ওয়াজ মোর দেন দ্যাট। তো সেখান থেকে ফাইনাল পেপার শুধু বাকি, আমি তখন হয়ে গেছিলাম, আর আমি বাড়িতে কাঁদতাম বলে উনি ফাইনাল পেপার কমপ্লিট না করে সি লুকড আফটার মি। আর তারপর এত বছর চলে গেল, জীবনে অনেক কিছু করলাম, বাট ওয়েন আই লুক ব্যাক তখন কিন্তু আমি মায়ের কথা কোনো দিন ভাবিনি। মা গান ভালো গাইতেন, আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়েও সেটা নিয়ে কোনো দিন কিছু করিনি। মা ইন্টেরিয়র ডিজাইনিং কমপ্লিট করেছিলেন, সেটাতে যে কিছু করব সেটা কিছু করা হয়নি। সো অ্যান্ড মায়ের কোনো দুঃখ নেই, কোনো আক্ষেপ নেই, কোনো কমপ্লেন নেই সেটা নিয়ে। সো এইটা একটা থট ডেফিনেটলি ছিল। একটু বয়স হচ্ছে এখন, নিজের একটা মেয়ে হয়েছে, তো সেখান থেকে বুঝতে পারি দ্যাট আমার জন্য আই এম নট ইম্পর্ট্যান্ট এনিমোর, মাই চাইল্ড ইজ ইম্পর্ট্যান্ট। তো সেম জিনিস বোধহয় মায়ের ক্ষেত্রে ছিল, বাট মাকে তো আমি কোনো কিছু দিইনি। সো ওইখান থেকে প্রথম থট আসা এই গল্পটা নিয়ে। আর কাস্টিংয়ে যদি কথা বলি, তাহলে খুব রিলেটেবল চরিত্র আছে প্রত্যেকটাই, অ্যান্ড এটা খুব কনসিয়াস এফার্ট ছিল দ্যাট আমরা এরকম কাস্টিং যদি করতে পারি যারা খুব অনেস্টির সাথে ওই ক্যারেক্টারটা পোর্ট্রে করবে, উইদাউট এনি কমপ্লিকেশনস অর এনিথিং, সেই চেষ্টাটাই ছিল। অ্যান্ড উই আর ভেরি ফর্চুনেট কি যাদের প্রথম অ্যাপ্রোচ করা হয়েছে ফর উইচ এভার ক্যারেক্টার, তারা ওয়ার গ্রেটফুল, মানে গ্রেসিয়াস এনাফ, উই আর গ্রেটফুল টু দ্যাট তারা অ্যাকসেপ্ট করেছে, তারা ওই চরিত্রগুলোকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। হ্যাঁ, অবশ্যই। মানে ওরও যেটা মনে হয়, ওর যেটা মনে হয়েছে, যেখান থেকে গল্পটা ভেবেছে, আমাদের প্রত্যেক বাড়িরই তো গল্প এটা। মায়ের দিকে কেউই সেভাবে তাকায় না, এবং ওই বয়স বাড়ার পর বোঝা যায়, নিজের সন্তান হওয়ার পর বোঝা যায় যে মা কি স্যাক্রিফাইসটা সারা জীবন ধরে করে এলেন। তো সে ন্যাচারালি গল্পটা ভালো না লেগে কোনো উপায় নেই। এবং আমার যে চরিত্রটার জন্য ও আমায় বলেছে সেটা এত ইন্টারেস্টিং, তো সেটা শুনে আমি তো না বলার কোনো প্রশ্নই ছিল না। ভীষণ ইন্টারেস্টিং একটা চরিত্র, এভাবে ভাবা হয় না খুব একটা। তো এভাবে ভেবেছে ও চরিত্রটা, সেটা খুব ভালো। আর তার জন্য যে আমায় কাস্ট করেছে বা আমায় অ্যাপ্রোচ করেছে, তার জন্য থ্যাঙ্কস টু হিম, থ্যাঙ্কস টু দ্য প্রডিউসার। আমার খুব পছন্দের চরিত্র এটা। এটাতে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, এই ক্যারেক্টারটা সম্পূর্ণ ক্রেডিট যদি কেউ কারোর পাওয়ার কথা, সেটা হচ্ছে মানসী সিনহা। কারণ মানসীদিকে আমি গল্পটা শুনিয়েছিলাম, তখন কিন্তু এই চরিত্রটা এই ফর্মে ছিল না। আর মানসীদি গল্পটা শুনে মানসীদি খুব ভালো লেগেছিল। আর মানসীদি এই ধরনেরই মানুষ, সবাইকে প্রচণ্ড ভালোবাসে, সবাইকে আপন করে রাখে। তো মানসীদি আমাকে সাজেস্ট করেছিল, শোন না, এই চরিত্রটা যদি এরমভাবে আমরা করি তাহলে কীরকম হয়। অ্যান্ড অ্যাকচুয়ালি সেভাবেই করা হয়েছে, অ্যান্ড দ্য কমপ্লিট ক্রেডিট গোজ টু হার। মানে এটা বলা, মানে দিস ইজ দ্য লিস্ট আই ক্যান ডু, এটা অ্যাকনলেজ করাটা আমার মনে হয় আমার দরকার ছিল। এই ছবির অভিজ্ঞতা হচ্ছে, প্রথম কথা হচ্ছে, এখন সিনেমার যা ইকোনমিক্স দাঁড়িয়েছে, তাতে খুব বেশি দিন শুটিং করা, খুব বেশি দিন ধরে শুটিং করা আর যায় না। মানে অর্থনৈতিক অবস্থাটা এতটাই খারাপ।
তো কম সময় শ্যুট করতে হয়, এটা সবাইকে মেনে নিতে হয়েছে। ফেলে ছড়িয়ে শ্যুট করার আর জায়গা নেই, তো সেইটা মেনে নিয়েই করতে হয়েছে। যেটা মানে অসুবিধে হয়েছে আমাদের সবার পক্ষে, সেটা হচ্ছে যে আবহাওয়ায় আমরা করেছি শুটিংটা, সেই আবহাওয়াটায় আমরা কেউ অভ্যস্ত নই, কোনোদিন ছিলাম না, কোনোদিন ভবিষ্যতেও অভ্যস্ত হব না। মাইনাস টেম্পারেচার, তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি, 7 দিন 10 দিন কোনো সূর্যের দেখা পাওয়া যায় না, আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন এবং অঝোর ধরে বৃষ্টি ঝড়ে, তার মধ্যে সনসন করছে হাওয়া, মানে ঠান্ডায় জমে যাওয়ার অবস্থা। তার মধ্যে হ্যাঁ, একটা উন্নত শহর, একটা প্রথম সারির দেশের শহর, তার নানান রকম জিনিস দেখা, অ্যাডভান্টেজ অনেক কিছু আছে, আনন্দও আছে, সবটাই আছে। এবং এটা একটা পরিবার নিয়ে গল্প তো, এবং সবাই মিলে আমরা এতটাই খুব কাছের, মানে মনেই হয়েছিল আমরা একটা পরিবার, একটা ফ্যামিলি বেড়াতে এসেছি, বেড়াতে এসে আছি, মাঝে মাঝে কাজ করছি। আমরা সকাল 7টা থেকে রাত্রির 12টা 1টা অবধি হয়তো শ্যুট করলাম, করে এসে খাওয়া হলো কি হলো না, রাত্রি 3টে অবধি আড্ডাটা কিন্তু ছিল। 3টে অবধি আড্ডাটা মারতেই হবে, মেরে পরের দিন আবার সকাল 7টায় বেরিয়ে পড়তে হবে। সারাদিন যত কষ্টই হোক আড্ডাটা কিন্তু চাই। সো আমরা ওই কাজটাকে করে আমাদের যে টেনশনটাকে বা আমাদের শ্রমটাকে হালকা করে, স্ট্রেসটাকে আবার কাজ করেছি, এবং ভীষণ ভালোভাবেই কাজটা হয়েছে। আমার মনে হয়েছে জানো, খাবার ডিনারের সময় যে যেখানেই থাকুক তার জন্য যদি 1 ঘন্টা ওয়েট করতে হচ্ছে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, সেটাও ঠিক আছে, বাট আমরা সবাই একসাথে খাবো, মানে একসাথেই খাবো, যাই হয়ে যাক। আর এই ফিল্মে না, মানে শুটিংয়ের একটা অভিজ্ঞতার জায়গা থেকে বলি, যেটা আমার কাছে প্রথমবার আমি এক্সপিরিয়েন্স করেছি। আমরা না প্রচুর ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম হয়, আর ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের মধ্যে না সোলটা খুব কারেক্ট জায়গায় থাকে। তার সব থেকে বড় কারণ হচ্ছে আমার মনে হয় কি, যারা যারা এই প্রজেক্টের সাথে জড়িত থাকে তারা না খুব মানে একদম অনেস্টির সাথে সেই প্রজেক্টটার সাথে জড়িত থাকে। এই প্রজেক্টটা আমাদের শুটিংয়ের সময় আমার মনে হয় ইন্ডি ফিল্মের যে একটা অ্যাম্বিয়েন্স হয়, সেই অ্যাম্বিয়েন্সটা পেয়েছি। ধরে নাও 2টো আর্টিস্টের সিন চলছে, বাকি আর্টিস্টদের তখন সিন নেই, কিন্তু কেউ বাইরে চলে গেছে বা রুমে গিয়ে রেস্ট করছে, সেটা নয়, সবাই ওই শুটিংয়ের ওইখানে থাকতো। অ্যান্ড প্রত্যেকেই কিন্তু এই জায়গাটা মানে নিজের এতটাই আপন ছিল সবার কাছে প্রজেক্টটা, কি অন শর্ট শেষ হওয়ার পর গিয়ে আর্টিস্টকেও বলতে পারতো, আমাকেও, ডিওপিকেও, কি এটা এরকম করলে কীরকম হয়। এই যে ইনভলভমেন্টটা, সেটা কিন্তু অনস্ক্রিন দেখা যাচ্ছে। তার জন্যই সিনেমাটার মধ্যে এই অনেস্টিটা পাওয়া যাচ্ছে, মানুষের পছন্দ হচ্ছে ট্রেলার বা টিজার এখন অবধি। দর্শকদের একটাই জিনিস রিকোয়েস্ট করবো, অনেস্টলি চেষ্টা করা হয়েছে একটা গুরুত্বপূর্ণ গল্প সুন্দরভাবে বলার। মানে যদি সন্তানরা এই শহরেই থাকে, নিজের যেখানে মা বাবারা তাদের সাথে যদি থাকে, তাহলে আই উইল রিকোয়েস্ট মা বাবাদের একটা আউটিং করিয়ে টেক দেম আউট টু ওয়াচ দ্য ফিল্ম। শুধু মায়ের গল্প তা নয়, এই সিনেমাটা কিন্তু মা বাবার গল্প, দুজনের নিজস্ব একটা জায়গা হয় একটা সন্তানকে একটা জায়গায় নিয়ে আসতে। সো তাদের গল্প প্লিজ যান, যদি সন্তানরা বাইরে থাকে তাহলে হাজব্যান্ডদের রিকোয়েস্ট করব নিজেদের ওয়াইফদের নিয়ে যান, অ্যান্ড লেট দেম ফিল দি হ্যাপিনেস অফ মাদারহুড, অ্যান্ড আশা করি সবার ভালো লাগবে। আমরা অ্যাকচুয়ালি পরপরই এই দুটো কাজ একসাথে করেছিলাম, এবং আমি আগেও বলেছি যে দিতিপ্রিয়ার সাথে খুব একটা দারুণ, দিতিপ্রিয়া এবং ওর মা কাকিমা এমন মানে যত্ন করেছে আমার ওইখানে। আমার প্রচণ্ড ঠান্ডা ছিল, আমার শরীর খারাপ ছিল, তো খুবই ভালো। এবং আমার সবথেকে ভালো লাগে দিতিপ্রিয়া খুবই একজন ভালো অভিনেত্রী, তো ওর সাথে যখনই কোনো সিনস করি তখন মানে আমাদের দুজনের বন্ডিংটা এরকম হয়ে গেছে, আমি বুঝতে পারি যে ও কীভাবে রিয়্যাক্ট করবে, ও বুঝতে পারে আমি কীভাবে রিয়্যাক্ট করবো। তো এটা খুব সুবিধা হয়ে যায় যখন একজন ভালো কো অ্যাক্টর প্লাস ভালো বন্ধু একসাথে পাওয়া যায়। সো আর এই ছবিটাতে স্পেশালি আমি বলবো দিতিপ্রিয়া দারুণ কাজ করেছে, খুব অন্যরকম। ও বাকি যা কাজ করেছে তার থেকে একটু আলাদা, একটু ম্যাচিওরড এই চরিত্রটা, সেটা আশা করি দর্শকদের ভালো লাগবে। আমাকে যেমনভাবে পাওয়া যায় সব জায়গায় সেইভাবেই পাওয়া যাবে। আমার চরিত্রটা হচ্ছে রনি। রনি থাকে বিদেশে, এবার রনি বিদেশে গেছে প্রেমের টানে। এবার ওই আমি যা সবসময় করে থাকি সব জায়গায়, শুধু প্রেমের জন্য এই, প্রেমের জন্য সেই করি, তো সেইভাবে রনি চলে যায় নিকোল বলে একটি মেয়ের প্রেমে লন্ডনে, এবং সেখানে গিয়ে তার সাথে আলাপ হয় অন্নপূর্ণার, মানে
অনন্যাদির চরিত্রটার, এবং তাদের মধ্যে একটা অদ্ভুত মা আর ছেলের বন্ডিং তৈরি হয়। আর বাকিটা তো ছবি দেখলে বোঝা যাবে। খুবই 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 ভালো, মানে আমি বলছি এই কাজগুলোর থেকে আমার সব থেকে বড় যেটা পাওনা থাকে, সব থেকে বড় জিনিস যেটা আমি পাই, সেটা হচ্ছে এই সিনিয়র অ্যাক্টার্স, ভালো অভিনেতা, এদের সাথে কাজ করতে করতে অনেক কিছু শেখা যায়। তো অনন্যাদি, শান্তিদা, অর্ণদার সাথে আমি আগেও কাজ করেছি কিন্তু নাটকে, থিয়েটারে, প্লাস আমরা একসাথে সরলাক্ষও করেছি এর আগে। তো অর্ণদা, দিতিপ্রিয়া, আলেকজান্ড্রা, অনুষা, পুরো গোটা টিমটা, কাঞ্চনদা, এবং সবার সাথে কাজ করে অনেক কিছু শিখেছি। প্লাস আমাদের কাজের বাইরেও একটা দুর্দান্ত আড্ডা হতো, সেই আড্ডাগুলো এখনও আমি ভীষণ ভীষণ মিস করি। আর দর্শকদের বলবো, আমাদের ছবি অন্নপূর্ণা পয়লা বৈশাখের পরেই আসছে সিনেমা হলে। একটু অন্য ধরনের ছবি, মায়েদের নিয়ে ছবি। আমার মনে হয় যে আমাদের জীবনের সবথেকে বড় এন্টিটি, সারা পৃথিবীতে মানুষের সবথেকে বড় এন্টিটি, প্রাণীর সবথেকে বড় এন্টিটি হচ্ছে মা। সেই মাকে নিয়ে একটা অন্যরকম গল্প, একটা মিষ্টি, একটা একটা ড্রামা, একটা অনেক কিছু আছে এই ছবিটার মধ্যে। এবং সবথেকে যেটা বড় পাওনা সেটা হচ্ছে মায়েদের কি অবস্থা। মাদের আমরা এখন হয়তো মাদের সাথে সেরকম বন্ডিং থাকে না, বা আমরা কখনো মায়ের রান্না ভালো হলে কখনো প্রশংসা করি না, কিন্তু একটু খারাপ হলে আমরা বলি দা আজকে রান্নাটা ভালো হয়নি। কিন্তু মা প্রত্যেক দিন যে আমাদের কষ্ট করে রান্না করে খাওয়াচ্ছেন এবং আমাদের যত্ন করছেন, আমাদের কথা প্রতিনিয়ত ভাবছেন, সেইটাকেই ডেডিকেট করে এই ছবিটা। আমার মনে হয় দর্শকদের খুবই ভালো লাগবে। আপনারা সবাই সিনেমা হলে গিয়ে অন্নপূর্ণা দেখুন। এই ছবিতে যতদূর মনে হয় এই ছবির ইন্ট্রোডাক্টরি সং হিসেবে আমার গানটা যাবে, এবং এই গানটা একটু স্পেশাল আমার জন্য, কারণ পুজোর সময় জিঙ্গলের রূপে বা অন্য কোনো প্রজেক্ট হিসেবে অনেক শিল্পীদের সঙ্গে মিলে পুজোর গান বা শরতের গান গেয়েছি ঠিকই, কিন্তু একাধারে কোনো শরৎ বা মায়ের গান সেই অর্থে, মানে যে পুজোর গান শুনলে যেটা মনে হয় সেরকমটা আমার একা কোনো গান আজ অব্দি নেই। তো সেই ক্ষেত্রে এটা আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্সও বলা যায়, যে এরম পুজোর গান বা শরতের গান, এরম ধরনের গান গাওয়ার সুযোগ হয়েছে এই ছবিতে। অ্যান্ড অল থ্যাঙ্কস টু এসকে অ্যান্ড অফ কোর্স প্রতীক, যার কথা এবং সুরে এই গানটা শোনা যাবে। হ্যাঁ, মানে পুজোর গানের অফকোর্স, মানে পুজোর গান শুনলেই একটা অদ্ভুত মনে হয় যে একটা মনে আনন্দ, এই তো এবার বিশাল একটা মানে আয়োজন হবে, সারা শহর দূরে সাজগোজ হবে, তো একটা গুড ফিলিং হয় যে কোনো পুজোর গান শুনলে। এবং এই গানটা গাওয়ার ক্ষেত্রেও তাই হয়েছে, মানে পুজোর সময় ডেফিনেটলি আমরা গাইনি, এই গানটা রেকর্ড করিনি, কিন্তু তবুও বেশ একটা পুজো ব্যাপারটা ডেফিনেটলি মনে হয়েছে। সো ওভারঅল আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। একদমই। এবং অলরেডি আমার গাওয়া গানটা অলরেডি রিলিজ করে গেছে, এবং বেশ কিছু ভালোবাসা অলরেডি পেতে শুরু করেছি। হোপফুলি ছবিতে দেখার পুরো পিকচারাইজেশনের সঙ্গে গানটা শুনে, গল্পের মধ্যে শুনে হয়তো আরও ভালোবাসা পাবো আশা করছি। সো অফকোর্স যারা ভালোবাসা জানিয়েছেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ। কটা দিন কান্নাকাটি ভুলে থাকা যায়, প্রবাসীরা ফিরবে সবাই ঘরের ঠিকানায়। মা, ও মা, তুমি এলে ঘরে ফেরে মন, ও মা, ও মা, আর ঘরে ফেরে প্রিয়জন। কীভাবে দেখবে মানে, আমি একটা চরিত্রে অভিনয় করছি, যে চরিত্রের নাম অতনু। আমি লন্ডন নিবাসী। আমার শাশুড়ির নাম অন্নপূর্ণা। তাকে আমি খুব যত্ন করে লন্ডনে নিয়ে যাই, তারপর যা ঘটে সেটার জন্য ছবি দেখতে হবে। দেখো, আমরা যখন অভিনয় করি আমাদের তো বেসিক কাজ, আমি বিশ্বাস করি যে আমার মধ্যেই একটা সাধু লুকিয়ে আছে, আমার মধ্যেই একটা ভণ্ড লুকিয়ে আছে, আমার মধ্যেই একটা মিথ্যাবাদী লুকিয়ে আছে, আবার আমার মধ্যেই একটা কি বলবো মানে যিশু লুকিয়ে আছে। তো আমাদের কাজ হচ্ছে সেটা খুঁজে বার করা। তো আমি যে চরিত্রটা এই ছবিতে অভিনয় করেছি সেটা ব্ল্যাক কিংবা হোয়াইট না, সেটা একেবারে আধুনিক সময়ের একটা গ্রে লোক, ধূসর চরিত্র। তো নিশ্চয়ই সেই লোকটা আমার মধ্যে আছে, তাকে বার করাটাই আমার কাজ। তো আমি সেই চেষ্টা করেছি। প্রাইমারিলি বলবো অনন্যাদিশ, মানে ছোটোবেলা বলবো না, কৈশোরবেলা থেকে অনন্যাদির অভিনয়ের প্রতি আমাদের জেনারেশনের একটা ঝোঁক আছে। কারণ আমরা যারা একটু অন্য ধরনের মানে হয় না যে স্ক্রিনে দেখছি, আচ্ছা ইনি যেভাবে কথা বলছেন, ইনি যা করছেন,
সেটা খুব রেয়ার, মানে একটা অদ্ভুত লাগছে, একটা ভালো লাগাও তৈরি হচ্ছে, একটা বিস্ময়ও তৈরি হচ্ছে। তো সেই রকম অভিনেত্রীর বা অভিনেতার মধ্যেই পড়েন অনন্যাদি। তো তার সঙ্গে স্ক্রিন স্পেসটা ভাগ করে নেওয়াটা একটা বিরাট ব্যাপার। আমি তো দেখেছি কখনো এমন কিছু কিছু শট হয়েছে লন্ডনে যেখানে আমি মানে অভিনয় করব কি, মানে আমার মনে হচ্ছে আমি পাশে দাঁড়িয়ে দেখলে বা মনিটরে গিয়ে দেখলে আমার বোধহয় এটা একটা লার্নিং এক্সপিরিয়েন্স হবে। তো আমি অভিনয় করতে করতে বোকাও বনে গেছি ওনার সঙ্গে অভিনয় করতে করতে। এইটা একটা বড় পাওয়া। শান্তিদার সঙ্গে এর আগে কখনো কাজ হয়নি, সরাসরি আমাদের দৃশ্য ছিল না। তো শান্তিদা, কাঞ্চনদা, ঋষভ, দিতিপ্রিয়া, ঋষভের সঙ্গে আমি থিয়েটার করেছি, কিন্তু বাদবাকি এদের সঙ্গে আমার প্রথমবার কাজ হলো। খুবই চমৎকার এক্সপিরিয়েন্স। অংশুমানের সঙ্গে প্রথম কাজ, খুবই ভালো এক্সপিরিয়েন্স। দর্শকদের বলবো যে এই যে ছবিটা অন্নপূর্ণা, এই ছবিটা আমাদের বাংলার সংস্কৃতি, আমাদের বাংলা কমার্শিয়াল ছবির যে ধারা ছিল একটা সময় স্বর্ণযুগে, সেই ধারাকে কমপ্লিমেন্ট করে, সেইটা মনে করিয়ে দেয় অনন্যাদির অভিনয় দেখতে। আর সেই গোল্ডেন পিরিয়ড যেটাকে বলে, সেই সময় বাংলা ছবির ফ্লেভার এই স্ক্রিপ্টটার মধ্যে আছে, পরিচালনার ধরনের মধ্যে আছে। তো সেইটা স্বাদ পেতে গেলে আসতে হবে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।